খুব হচ্ছে, শুরু হয়েছে, চলো। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কাপুরুষ। কাপুরুষ কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই হয়, হ্যাঁ। এরকম মানে পুরুষ বলতে যে ওই যে দেখবে ম্যান করে দাও, ম্যান ইজ মর্টাল বলা হয় না, মানে মানুষ মরণশীল, ছেলেরা মরে মেয়েরা মরে না। ম্যান মানে তো পুরুষ। কেন ম্যান কেন বলে, ওমেন কেন বলে না, কেন বলে না? কারো মনে প্রশ্ন জাগে না? তোমার এদের নাই জাগলো না, তোমাদের মনে জাগেনি যে কেন বলা হয় ম্যান ইজ মর্টাল, কেন বলা হয় না ওমেন ইজ মর্টাল? হ্যাঁ, ম্যান মানে তো তুমি জানো যে ছেলে। ম্যান বলতে তো এন্টায়ার কমিউনিটিকে বোঝায় না। ম্যান বলতে আগেকার সময় এন্টায়ার কমিউনিটিকে বোঝানো হতো। এবং আমরা পেট্রিয়ার্কাল ওয়ার্ল্ডে থাকি, মানে পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে সমস্ত কিছু শুরুও ছেলে দিয়ে শেষও ছেলে দিয়ে, তো এভরিথিং ইজ রিগার্ডেড উইথ মেন্স। যাই হোক, চলো দেখো 101 101 নম্বরে কি আছে? ব্ল্যাক শিপ। আচ্ছা, শিপ ইউজুয়ালি কি কালারের হয়? ইউজুয়ালি হোয়াইট কালারের হয়। এবং শিপের উল দিয়ে কি করা হয়? শিপের যে গায়ের ফার, ওটা দিয়ে কি পশম তৈরি করা হয়? এবার বলো তো, ওটাকে তুমি হোয়াইট কালারের যে উলটা রয়েছে সেটাকে তুমি অনেক কালারে ডাই করতে পারো, ওটার প্রচুর ইউজ আছে। কিন্তু যদি উলটা ব্ল্যাক কালারের হয়, ওটাকে প্রচুর ইউজ করা যাবে? ওটাকে তুমি কখনো ডাই করতে পারবে? ডাই করা মানে হচ্ছে কালার করা। যেরকম আমরা দেখবে চুল ডাই করি না, সাদা হয়ে গেলে কালো করি, লাল করি, নীল করি, অনেক কিছু করি। তো কালো রঙের উলকে তো ডাই করা যায় না, তাই ব্ল্যাক শিপের কি খুব একটা ভ্যালিউ রয়েছে? ভ্যালিউ নেই। তাই মানে সে ধরো একটা পুরো রুমের মধ্যে যদি 100 জন সাদা চামড়ার ব্যক্তি থাকে এবং একজন কালো চামড়ার ব্যক্তি থাকে, কাকে আউটকাস্ট মনে করা হবে? যার কালো চামড়া। মানে ব্ল্যাক শিপ মানে হচ্ছে এমন একটা ব্যক্তি যে হচ্ছে যাকে ফ্যামিলির পার্ট হিসেবে মেনে নেওয়া হয় না, এটা একটা। আরেকটা হচ্ছে তুমি কোনো খারাপ কাজ করেছো, তুমি কোনো অপকর্ম করেছো, এবার কি হলো, কথা বলবা না, বা তুমি কোনো খারাপ কাজ করেছো, অপকর্ম করেছো, তোমাকে বাড়ি থেকে বিতাড়িত করা হলো, ত্যায্য কন্যা বা ত্যায্য পুত্র করা হলো, ঠিক? সেটাকে আমরা তাদেরকে কি বলবো? ব্ল্যাক শিপ। এবং বাংলায় বলে, তোমরা ছোটবেলা হাইলাইটসে যদি পড়ে থাকো, আমি পড়েছিলাম হাইলাইটসে, ব্ল্যাক শিপকে বাংলায় বলে কাপুরুষ। মানে কি, যে কোনো ভালো কাজ করতে পারেনি। এখানে কি লেখা আছে দেখো, ওয়ান হু ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ পার্ট অফ ফ্যামিলি, বলছে এমন একটা ব্যক্তি যাকে ফ্যামিলির পার্ট হিসেবে অ্যাকসেপ্ট করা হয়নি, অর আ গ্রুপ বিকজ অফ ওয়ান্স ব্যাড কন্ডাক্ট। কেন করা হয়নি? তার নিজস্ব খারাপ ব্যবহারের জন্য। ব্যাড কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানে কি? ব্যবহার। জানা ছিল? এই কন্ডাক্ট ওয়ার্ডটা বারবার আসবে। কন্ডাক্ট মানে কি? ব্যবহার। তার নিজস্ব খারাপ ব্যবহারের জন্য তাকে ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করা হয়নি। বোঝা গেছে? কন্ডাক্ট করা মানে আয়োজন করাও হতে পারে, আর কন্ডাক্ট মানে ব্যবহারও বোঝায়, দুটোই বোঝায়, একই শব্দের অনেক মানে হয়। তারপরে কি আছে দেখো, ব্লো ইয়োর ওন ট্রাম্পেট। এটা শুনেছো, আজ মেরে পাস বাংলা হ্যাঁ, গাড়ি হ্যাঁ, তোমারে পাস কিয়া হ্যাঁ। এর মানে কি? আমি নিজের ঢেড়া নিজে পিটাচ্ছি না, আমার যে প্রচুর জিনিসপত্র রয়েছে সেটা আমি নিজেই বলছি। ব্লো ইয়োর ওন ট্রাম্পেট মানে বাংলায় যে প্রবাদটা রয়েছে, নিজের ঢেড়া নিজেই পেটানো, মানে নিজের বড়াই আমি নিজেই করছি। এটাকে ইংরেজিতে কি বলে? ব্লো ইয়োর ওন ট্রাম্পেট, ঠিক? আচ্ছা, কি লেখা আছে দেখো, প্রেজ ওয়ান সেলফ। প্রেজ করা মানে কি? বড়াই করা। এবং ওয়ান সেলফ মানে নিজেকে, ঠিক? বা দেখো, টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ান সেলফ। বোস্টফুল ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, পেন কই, চলো এই বলো তো, বোস্টফুল মানে কি? বড়াই করা বা অহংকার করা, ঠিক আছে? এর সিনোনিম কি হবে? পম্পাস, লিখে নাও। পম্পাস মানে হচ্ছে, পম্পাস এবং বোস্টফুল দুটোই পরীক্ষায় খুব আসে। পম্পাস মানেও কি? অহংকার করা, ঠিক আছে? পিওএম পিওইউএস, ওটাই দেখছি। একটা তো পম্পাস তৃণভূমি হয় না, যেটা সাউথ আমেরিকাতে আছে, ওইটাই বানানটা দেখছি। পম্পাস, হ্যাঁ, পিওএম পিওইউএস, পিওএম পিওইউএস। পম্পাস মানে কি? নিজের বড়াই নিজেই করা বা অহংকার, গর্ব, ঠিক আছে? চেঞ্জ করি, চেঞ্জ করব, চলো।
তারপরে কি আছে দেখো, ব্লু ব্লাডেড, খুব ইম্পর্টেন্ট। ব্লু ব্লাডেড মানে কি, অফ নোবেল বার্থ, মানে কোনো মহান পরিবারে জন্মগ্রহণ করা, বা বাংলায় লিখতে পারো হচ্ছে অভিজাত। অভিজাতকে ইংরেজিতে কি বলে গো? অভিজাতকে কি বলে? কথা বলবা না কিন্তু, আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। আমি রিচ শুনতে চাইনি। রিচ পরীক্ষায় কখনো আসবে? পরীক্ষায় কখনো আসবে না। অ্যারিস্টোক্র্যাট, এই ওয়ার্ডটা শুনেছো? অ্যারিস্টোক্র্যাট। অ্যারিস্টোক্র্যাট মানে কি? অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে অভিজাত, বড় লোক। ঠিক আছে, এবার বলো ব্লু ব্লাড মানে বড় লোক কেন? এটা মনে আসলো না? কারোর কি ব্লাড কোনোদিন ব্লু কালারের হয়? হয় না। কিসের গল্প? গল্পতে চলো। দেখো এখানে কে ফর্সা আছে, কে ফর্সা আছে? ফর্সা 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 খুঁজছি, ফর্সা ফর্সা। এবার এই যে ফর্সা মেয়ে খুঁজে পেয়েছি, আমি কাউকে ডিসক্রিমিনেট করছি না, আমি বোঝাচ্ছি। ও এই যে দেখো আমাদের হাতের এখানে ভেইনস রয়েছে, ভেইনকে বাংলায় কি বলে গো? শিরা, উপশিরা। তুমি কি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? পাবা না কেন? কারণ আমার ট্যান স্কিন, আমার স্কিনটা ডার্ক। যদি কারো স্কিন প্রচুর ফর্সা হয় তাহলে তার প্রত্যেকটা শিরা উপশিরা দেখতে পাওয়া যাবে। এবং ভেইন গুলো কি কালারের হয়? ইদার ব্লু কালারের হয় বা গ্রিন কালারের হয়। এবার যে সারাক্ষণ প্যালেসের মধ্যেই থাকছে, রাজপ্রাসাদের মধ্যেই থাকছে, তার স্কিন কখনো ট্যান্ড হবে? বা যারা ব্রিটেনে থাকে, ইংল্যান্ডে থাকে, ওদের তো ওয়েদারই ক্লাউডি, ওদের ওখানে তো রোদ পড়েই না। পড়ে কি? এবং এক তো রোদ পড়ে না, তার উপর থেকে কি সব সময় তো ওরা প্যালেসের মধ্যেই থাকে। তো এবার ওদের স্কিন প্রচন্ড ফেয়ার এবং তাই জন্য ওদের সমস্ত ভেন্স দেখতে পাওয়া যাচ্ছে। ওই জন্য ব্লু ব্লাড মানে হচ্ছে অ্যারিস্টোক্র্যাট, যারা বাড়িতে থাকে। এবার ধরো আমি চাষা, ঠিক আছে, আমি চাষ করতে যাই, তাহলে কি আমার চামড়া তো পুরো কালো হয়ে গেছে। এবার আমার কি কোনো শিরা উপশিরা কিছু দেখতে পাবা? তুমি লোমটা অব্দি দেখতে পাবা না, মানে লোমের রং আর চামড়ার রং একই হয়ে গেছে। তো বোঝা গেছে? চলো একটু এই ফ্যানটাকেও চালাও না গো, লাস্ট বেঞ্চে চালাও তো এই ফ্যানটা। সেকেন্ড রোতে আছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা, 3 নাম্বার বা 2 নাম্বার? 2 নাম্বারটা দাও তো। তারপরে কি আছে দেখো, বয়েল দা ওশান। বয়েল করা মানে কি? ফোটানো। ঠিক, এবার তুমি সমুদ্রের জলকে ফোটানোর চেষ্টা করছো, এটা কি পসিবল? কোনোদিনও করতে পারবো না। এমন কোন টাস্ক আমি অ্যাটেন্ড করার চেষ্টা করছি যেটা কোনোদিনও পসিবল নয়। কি লেখা আছে দেখো, আন্ডারটেকিং অ্যান ইম্পসিবল চোর অর টাস্ক। এমন একটা কাজ আমি করার চেষ্টা করছি যেটা কোনোদিনও করা পসিবলই না। এখানে একটা নতুন শব্দ দেখতে পারলে, সেটা হচ্ছে চোর। এর মানে জানো? এই চোর মানে চুরি করা নয়, এই চোর মানে হচ্ছে টুকিটাকি কাজ। সংসারে যে টুকিটাকি কাজ হয় সেটাকে আমরা বলি চোর। ঠিক আছে, নতুন শব্দ জানলে লিখে নাও। চোর মানে হচ্ছে টুকিটাকি কাজ বা সংসারে, হাউস হোল্ড ওয়ার্কস। ইংরেজিতে লিখলে লেখো হাউস হোল্ড ওয়ার্কস, আর বাংলায় লিখলে হ্যাঁ ঘরোয়া কাজ। ঘরোয়া কাজ, ভেরি গুড। ঠিক আছে, ঘরোয়া টুকিটাকি যে কাজ হয় সেটাকে আমরা ইংরেজিতে বলি চোরস। ঠিক আছে, এমন কোন কাজ তুমি করার চেষ্টা করছো যেটা প্রচন্ড ইম্পসিবল। বোঝা গেছে? হ্যাঁ, বয়েল দা ওশান মানে হচ্ছে এমন কোন কাজ তুমি করার চেষ্টা করছো যেটা কোনোদিনও পসিবল না। তুমি সমুদ্রের জল ফোটানোর চেষ্টা করছো, কোনোদিনও এটা প্র্যাকটিক্যালি পসিবল? কোনোদিনও করতে পারবে? তাহলে হবে না। তার মানে হচ্ছে ইম্পসিবলটা সোজা বাংলায় যদি তুমি ইংরেজিতে লিখতে চাও তাহলে হচ্ছে ইম্পসিবল টাস্ক, অসম্ভব কোনো কাজ করার চেষ্টা করছো। ঠিক আছে, চেঞ্জ করি। তারপরে কি আছে দেখো, ব্রেড অ্যান্ড বাটার। বাংলায় একটা কথা রয়েছে, তোমরা জানো কিনা জানি না, রুজি রুটি। শুনেছো? হ্যাঁ, শোনোনি? রুজি রুটি ইনকাম করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। রুজি রুটি মানে রোজকার রুটি ইনকাম করতে, মানে দিন দেখবে যারা দিন মজুর হয় তারা দিনের আয় করে, সেই টাকা দিয়ে খাবার খায়, পরের দিন আবার কাজ করে, তাই তো? তাদেরকে তো আমরা দিন মজুর বলি, তাই না? ব্রেড অ্যান্ড বাটার। এবার বলো তো একটা মানুষের স্টেপল খাবার কি? আমাদের স্টেপল খাবার কি ভাত রুটি? এটাই তো বেসিক খাবার, সেটা সবাই অ্যাফোর্ড করতে পারি, ধরে নেওয়া হয় সবাই অ্যাফোর্ড করতে পারে। তারপর তুমি যখন এক্সট্রা কিছু খাবে সেটা তোমার বড় লোকের মানে প্রচুর টাকার উপর গেল। কিন্তু আমরা বেসিক নেসেসিটি কি? ভাত এবং রুটি। এবং বিদেশিরা তো আর ভাত রুটি খায় না, ওরা কি খায়? ব্রেড অ্যান্ড বাটার খায়। ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে
যেটা হচ্ছে ওই ডেইলি যেটুকুনি আমি ইনকাম করছি সেটা দিয়ে আমার জীবন যাপন করা। কি লেখা আছে দেখো, means of livelihood or a person's livelihood or a main source of income. bread and butter মানে হচ্ছে তোমার যে মেন সোর্স অফ ইনকাম। ধরো আমি পড়াচ্ছি, পড়িয়ে আমার যেটা ইনকাম হচ্ছে সেটা দিয়ে আমার সংসার চলছে, তাহলে এটা এই কাজটা কি, এটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার। টিচিং ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার, এর মানে কি এটা আমার মেন সোর্স অফ লাইভলিহুড, এবং বাংলায় বলে রুজি রুটি। তোমরা সেই প্রসেনজিতের একটা ডায়লগ খুব ফেমাস আছে, তোমরা শুনেছো, ডাল ভাত এবং বিরিয়ানির তফাৎটা জানা উচিত, প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি, এটা শুনেছো? হ্যাঁ, ওই যে ডাল ভাতকে ইংরেজিতে বলে ব্রেড অ্যান্ড বাটার। শোনো নি এই প্রসেনজিতের এই ডায়লগটা? তারপরে কি আছে দেখো, ব্রেক আ লেগ, খুবই ইম্পর্টেন্ট। ব্রেক আ লেগ মানে কি, দেখবে যখন কোনো পারফরমেন্স হয়, ধরো বন্ধু কোনো রকমের পারফরমেন্স দিতে যাচ্ছে, এবার আমরা তাকে কংগ্রাচুলেশন জানাই বা অল দ্য বেস্ট জানাই বা বেস্ট অফ লাক জানাই, তার পরিবর্তে কি বলা যায়, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি পা ভেঙে আসা, তা নয়। ব্রেক আ লেগ মানে হচ্ছে টু উইশ গুড লাক অর পারফর্ম ওয়েল, মানে তুমি কাউকে উইশ করছো সে যেন খুব ভালো পারফর্ম করে। এটা এরকম বলার কারণ কি, মনে করা হয়, এটা আমি পড়েছি, এর আমি কোনো রকম প্রমাণ দিতে পারবো না, এরকম মনে করা হয়, দেখবে যখন আমরা বাড়ি থেকে বেরোই, ঠিক তখন কি বলি, আসছি বলি, কোনোদিনও কি চলে যাচ্ছি বলি? হ্যাঁ, কেন বলি, কেন ওটাকে ব্যাড লাক মনে করা হয়, তাই না? তাই তো, ওই জন্য মা বাবারা বলেন যে আসছি বলে যা, কোনোদিনও যাচ্ছি বলতে হয় না। সেরকম ইংরেজিতে মনে করা হয় যারা পারফর্ম করে, থিয়েটারে পারফর্ম করে বা নাটকে অভিনয় করে, সেখানে যদি তুমি কাউকে কি বলো না, গুড লাক বলো বা অল দ্য বেস্ট বলো, সেটাকে ব্যাড লাক মনে করা হয়। তো তার পরিবর্তে কি বলে ওরা, ব্রেক আ লেগ, মানে একটা পা ভেঙে আসে। সে মানে কি, আমি একটা নেগেটিভ কথা বললাম যাতে সেই কার্সটাকে এড়ানো যায়। বোঝা গেছে? এটা হচ্ছে একটা স্টোরি। এর থেকে আরো একটা ইন্টারেস্টিং স্টোরি আমার জানা আছে, এর এক্সাক্ট আমি বলতে পারবো না যেটা রিয়েল কি রিয়েল না, কিন্তু যদি তোমরা জানতে চাও তাহলে বলবো, শুনবা? কেন ব্রেক আ লেগ কোথা থেকে এসেছে? শেক্সপিয়ারের নাটক পড়েছো? হ্যাঁ, ম্যাকবেথ, ওথেলো, ছোটবেলা তো সবাই পড়েছি। এগুলো তো নাটক, এগুলো তো পড়ার জন্য লেখা হয়নি, এগুলো কিসের জন্য লেখা হয়েছিল, অভিনয় করার জন্য। এবার সেই নাটকগুলো কিভাবে অভিনয় হতো জানো? ধরো এটাই স্টেজ, হ্যাঁ, তাহলে স্টেজটা কিরকম ছিল? তোমরা গ্লোব থিয়েটারের নাম শুনেছো? গ্লোব থিয়েটার কোথায় রয়েছে? লন্ডনে আছে, জেনে লাভ নেই। বা তোমরা সেই গ্রিক সিনেমাগুলো দেখেছো যেখানে মাঝখানে ষাঁড়ের লড়াই হয় আর চারিদিকে সবাই বসে থাকে? হ্যাঁ, দেখেছো? এবার সেরকম একটা স্টেজ হতো যেখানে মাঝখানে পারফরমেন্স হতো এবং চারিদিকে হচ্ছে তোমার গ্লোবের মতো সার্কুলার সিটিং থাকতো এবং সেখানে বসে লোকজন পারফরমেন্স দেখতো। মিডিলে স্টেজ এবং চারিদিকে লোকজন বসে থাকবে, যেরকম ক্রিকেট স্টেডিয়াম হয় সেরকম, ঠিক আছে? এবার যে সিটিং যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা তো বড় লোকদের জন্য ছিল, সবাই তো অত টাকা দিয়ে সিট বুক করতে পারবে না। পারবে কি? সেরকম এখনকার সিনেমা হলেও দেখবে একটা বক্স থিয়েটার হয়, একটা নর্মাল থিয়েটার হয়, তাই না? যারা গরিব হয় তারা নিচে বসে দেখে, যারা বড়লোক হন বা যাদের পয়সা থাকে তারা উপরে বসে দেখে। আগেকার সময়েও যারা গরিব থাকতো, দিন মজুর থাকতো, তাদেরও তো এন্টারটেনমেন্ট দরকার। লোক পুষ্পা বা গোলমাল এগুলো সিনেমা চলছে কেন? এগুলো সাধারণ মানুষের জন্য, এগুলো পারপাসই কি? এন্টারটেনমেন্ট। সেরকম এই সমস্ত দিন মজুররাও যাতে দেখতে পারে তাদের জন্য হচ্ছে এক সিলিং এর হচ্ছে পাওয়া যেত, টিকিট পাওয়া যেত। সেই টিকিটটা কি হতো? সেই টিকিট দিয়ে তুমি নিজের চেয়ার নিয়ে এনে সেই স্টেজের একদম পাশে বসেই তুমি পারফরমেন্স দেখতে পারবা, ঠিক আছে? এবার যখন ওরা স্টেজের পাশে নিজের চেয়ার নিয়ে বসে পারফরমেন্স দেখতো, তারপর এবার নাটক হচ্ছে। এবং শেক্সপিয়ার তো ট্র্যাজেডি লেখার জন্য ফেমাস, মানে শেষে গিয়ে কেউ মারা যাবে বা কিছু হবে, ট্র্যাজেডি মানে কোনো দুর্ঘটনা ঘটবে। যখন শেষে ক্লাইম্যাক্স হতো, যখন ধরো ম্যাকবেথ ধরো রাজাকে, ডানকানকে মেরে দিচ্ছে বা ওথেলো তার ওয়াইফকে মেরে ফেলছে, এগুলো তো একদম ক্লাইম্যাটিক সিন। তখন কি করতো? তখন এরা কংগ্রাচুলেশন জানানোর জন্য যে চেয়ারটা ওরা নিজেরা নিয়ে আসতো ওটা পা ভেঙে দিত, আউট অফ কংগ্রাচুলেশন বা আউট অফ জয়। তো সেখান থেকে এসেছে ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে অল দ্য বেস্ট জানানো বা কাউকে কংগ্রাচুলেট করা বা কাউকে গুড উইশ জানানো যে তুমি খুব ভালো পারফর্ম করেছো। দুটো স্টোরি শুনলে, মুখস্থ করতে হবে, আর ভালো স্টোরি, শুধু তো পড়ে লাভ নেই। তারপরে গিয়ে দেখো সেই দেখেছো তোমরা, জব উই মেট? দেখোনি জব উই মেট? দেখোনি? ওখানে দেখেছো যে গীতের ক্যারেক্টারটা কত বক 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 করে এবং আদিত্যের ক্যারেক্টার, কেউ দেখোনি জব উই মেট? আচ্ছা, দেখোনি তো দেখোনি। আচ্ছা, আমরা জানি ব্রেক দ্য আইস মানে কি, খুবই ইম্পর্টেন্ট। ব্রেক দ্য আইস মানে ধরো তোমরা আজকে নতুন নতুন অনেকে এসেছো, তোমার সাথে তো আমার কনভারসেশন হচ্ছে না,
হচ্ছে কি, বা ধরো তুমি আমি পাশাপাশি বসে আছি, আমরা একে অপরকে চিনি না, তাহলে আমাদের মধ্যে তো কথোপকথন শুরু করতে হবে। তা কথোপকথন শুরু করার আগে একটা অকওয়ার্ডনেস থাকে না, যে কি বলবো না বলবো, এই অকওয়ার্ডনেসটা থাকে। তখন আমরা কি দিয়ে কথা শুরু করি, কেমন আছিস, বা আজকে ওয়েদারটা খুব সুন্দর, তাই এগুলো কি, এগুলোকে বলে ব্রেকিং দ্য আইস। মানে কি, তোমার আর আমার মধ্যে যে কথোপকথন শুরু করার পয়েন্টটাকে, সেটাকে বলা হয় ব্রেক দ্য আইস। মানে কি, আমাদের মধ্যে যে কোল্ডনেসটা ছিল সেটাকে আমি ব্রেক করলাম, আমি একটা কথা বলবো। ঠিক আছে, ব্রেক দ্য আইস মানে কি লেখা আছে দেখো, ইনিশিয়েট সামথিং অর টু স্টার্ট আ কনভারসেশন, কোনো কনভারসেশন শুরু করা। ঠিক, যেমন তোমরা আজকে নতুন এসেছো, আমি কি দিয়ে কনভারসেশন শুরু করলাম, তুমি প্রথমে একটু রিজেক্ট ছিলে, তুমি বলতে লজ্জা পাচ্ছিলে যে আমি ম্যাডাম নতুন, তখন আমি কনভারসেশন শুরু করলাম, এটাকে বলে ব্রেকিং দ্য আইস। ঠিক আছে, তার মানে কি, আমরা কোনো কনভারসেশন শুরু করলাম। এর অপোজিট কি হয় জানো, কাট নো আইস। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, এটাই আসে পরীক্ষাতে মেনলি। কেন, ব্রেক দ্য আইস এখন পুরনো হয়ে গেছে। লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, কাট নো আইস। এর মিনিং লিখে রাখবা, ফেল টু ইমপ্রেস সামওয়ান। ঠিক, ফেল টু ইমপ্রেস সামওয়ান মানে কাউকে তুমি প্রভাবিত করতে পারোনি। এবার ধরো কাট নো আইস মানে কি, আমি তোমার সাথে পরিচয় হলো, এবার আমি বক বক করেই যাচ্ছি, এমন তো মাথার দিব্যি নেই যে তোমার আমাকে ভালো লাগবে, নাই লাগতে পারে, তোমাকে আমি ইমপ্রেস করতে পারলাম না, তাহলে ওটাকে বলবো। তারপর দেখবো আবার আমাদের মধ্যে একটা সাইলেন্স শুরু হয়ে যাবে, আর কিন্তু আমরা কথা বলবো না একে অপরের সাথে। এটাকে ইংরেজিতে কি বলে, কাট নো আইস। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ব্রিং সামওয়ান টু বুক। আচ্ছা, তোমরা এটা জানো যে কোনো রকমে তুমি যদি ক্রাইম করো, তাহলে তোমার নামটা চিরকালের জন্য পুলিশি খাতায় উঠে যায়, এটা জানা যাচ্ছে? হ্যাঁ, তাই মানে কি, পুলিশি খাতায় উঠেছে মানে কি, তোমাকে ডেফিনেটলি পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাই জন্য পুলিশের খাতায় উঠেছে। ব্রিং সামওয়ান টু বুক মানে হচ্ছে কাউকে তার দোষের জন্য শাস্তি দেওয়া। এটা একটা শুনলে, আর একটা শুনো, তোমরা সেই গোপাল ভাঁড় দেখেছো ছোটবেলা? হ্যাঁ, গোপাল ভাঁড় একটা এপিসোড আছে না, যেখানে হচ্ছে গোপাল ভাঁড় তোমার কি বলো জানো, জমালয়ে যায়। দেখেছো এপিসোডটা? সবাই দেখেছো? দেখোনি? সেখানে দেখবে চিত্রগুপ্ত পাশে বসে খাতার মধ্যে কি সব লিখছে, যমরাজ নিজের মতো ফান করছে। চিত্রগুপ্তের কাজ কি, তোমার তোমার পাপ পুণ্যের হিসাব নিকেশ করা। তুমি যখন মরে যাবা তখন তুমি জমালয়ে যাবা, এবং সেই বই দেখে দেখে তোমার পাপ পুণ্যের হিসেব হবে, তুমি পুণ্য করলে স্বর্গে যাবা, পাপ করলে তোমাকে শাস্তি দেখা হবে। ব্রিং সামওয়ান টু দ্য বুক মানে কি, তোমাকে বই দেখে দেখে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। দেখো এখানে কি লেখা আছে, টু পানিশ সামওয়ান ফর রং ডুইংস মানে কাউকে তার খারাপ কর্মের জন্য শাস্তি দেওয়া। বোঝা গেছে? তারপরে কি আছে দেখো, বিল্ড কাসল ইন দ্য এয়ার। কাসল মানে কি, রাজপ্রাসাদ, প্রাসাদ। এবার তুমি বাতাসের মধ্যে রাজপ্রাসাদ বানাচ্ছ, সেটার কোনো বেস আছে? এটা রিয়ালিস্টিক কি, এটা আনরিয়াল? সেটা তুমি দিবা স্বপ্ন দেখছো। আমি বসে বসে ভাবছি আমি দীপিকা পাডুকোন, এর কোনো মানে হয়? হ্যাঁ, এটা দিবা স্বপ্ন দেখা। বা আমি বসে বসে ভাবছি আমি সিনেমা করছি, এটা কোনো মানে হয়? কোনো মানে হয় না। বিল্ড কাসল ইন দ্য এয়ার মানে হচ্ছে ডে ড্রিম করা, মানে দিবা স্বপ্ন দেখা, মানে জেগে জেগে তুমি স্বপ্ন দেখছো, যার বাস্তবে কোনো রকমের কোনো বেস নেই, ভিত নেই। ঠিক আছে, আর কি আছে দেখো, হ্যাভিং আনরিয়ালিস্টিক আইডিয়াস, এমন কোন আইডিয়া তুমি পজেস করছো যেটা আনরিয়ালিস্টিক। আনরিয়ালিস্টিক মানে কি গো, অসম্ভব, অসম্ভব। অর টু ক্রিয়েট ইম্পসিবল, অবাস্তব। বাবা, আমি ভয় পেয়ে গেছি। কি করছো তুমি, কি লিখছো? কেন কেন, নোট তো দেওয়া আছে। ও বা, ভেরি গুড। তাহলে ব্রিং কাসল ইন দ্য এয়ার, বিল্ড কাসল ইন দ্য এয়ার মানে বোঝা গেছে আমি কি করছি, স্বপ্নের জগৎ বানাচ্ছি যার কোনো বাস্তবে এক্সিস্টেন্স নেই। বুলস আই একটা সিনেমা রিসেন্টলি আগের বছর বা তার আগের বছর রিলিজ করেছিল, সান্ট কিয়াক, যেখানে কে অভিনয় করেছিল দেখেছো? হ্যাঁ, ওই মহিলাটার নাম কি, আরে ভূমি পেডনেকার, আর কে ছিলেন একটা, তাপসি পান্নু। বুলস আই মানে কি, সেই তোমরা আর্চারি দেখেছো? আর্চারিকে বাংলায় কি বলে গো, তীরন্দাজি। মানে যেখানে তীর চালানো হয়। বা এইবারই ওই যেই মেয়েটা, আরে ওই মেয়েটার নাম কি জানো বেশ, যে অলিম্পিকে 2টো ব্রঞ্জ পেলো, হ্যাঁ
হ্যাঁ, মানু ভাকার, সে যখন মানে ওই পারফরমেন্স গুলো তোমরা দেখেছো, সেখানে দেখবে এরকম একটা বোর্ড থাকে যার মধ্যে এইরকম একটা, এখানে তোমাকে সেই ইয়েটা করতে হয়, কি বলে জানো, পয়েন্ট করতে হয়, এইটাকেই বলে বুলসাই। এটা কি, এটা তোমার হচ্ছে পয়েন্ট। বা তোমরা সেই দেখবে ওই কি বলে জানো, ষাঁড়ের সামনে একটা লাল রঙের কাপড় ঝুলানো হয় এবং ষাঁড় সেটাকেই অ্যাটাক করে। বুলসাই মানে হচ্ছে তোমার কোনো লক্ষ্য নির্দিষ্ট করা থাকে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, সামথিং দ্যাট ইজ সেন্টার অফ টার্গেট, যে জায়গাটা হচ্ছে তোমার টার্গেটের সেন্টার। এই যে এটাকে কি বলবো, এটাকে বলবো বুলস আই। বোঝা গেছে? আচ্ছা, বুল মার্কেট মানে কি? প্রফিট বাড়া বা রাইজিং মার্কেট, বলেছিলাম না? হ্যাঁ বলেছিলাম, মনে পড়েছে। যাক, তোমাদের মনে আছে এই অনেক। এইটা ভালো, এটা খুব সুন্দর, বার্ন ওয়ান্স বোট বা ব্রিজেস। আচ্ছা, হিন্দিতে একটা প্রবাদ আছে, শুনেছো তোমরা এটা? সারে কাস্তিয়া জ্বালাকে আয়া হো, শুনেছো এই কথাটা কখনো? কাস্তি মানে কি? কাস্তি মানে হচ্ছে নৌকা, মানে আমি সমস্ত নৌকা পুড়িয়ে এসেছি। এর মানে কি, ধরো এপার থেকে ওই পার যাবো, নৌকা করে গেলাম, দিয়ে নৌকাটা পুড়িয়ে দিলাম, আর কোনোদিন আমি ফিরে যেতে পারবো? বা ধরো ব্রিজ থেকে এই পার থেকে ওপার গেলাম, দিয়ে ব্রিজটা ভেঙে ফেললাম, আর কোনোদিন ওই পারে যেতে পারবো না। তার মানে এই পারের সাথে আমি সমস্ত সম্পর্ক শেষ করে ওই পারে গেলাম। তার মানে কি, বার্ন ওয়ান্স বোট মানে টু ডিস্ট্রয় অল রিলেশন, মানে সমস্ত সম্পর্ক ভেঙে তারপর আমি অন্য পারে যাচ্ছি। দেখবে যারা হয়তো ইন্টার কাস্ট ম্যারেজ করে বা ধরো ইন্টার রিলিজিয়াস ম্যারেজ করে, তারা নিজের পরিবারের সাথে সম্পর্ক সব শেষ করে তারপর অন্য কোনো পরিবারে যায়, তাই তো? ওইটাকে ওই সমস্ত গানে দেখবে তাই থাকে যে সারে কাস্তিয়া জ্বালাকে আয়া হো, মানে কি আমি সমস্ত সম্পর্ক ভেঙে ফেরার আর আমার কোনো পথ নেই। কেন, আমি যদি ওপারে গিয়ে নৌকা পুড়িয়ে দিই আর আমি কোনোদিনও বাড়ি ফিরতে পারবো? আনটিল অর আনলেস আমি রবিনসন ক্রুসো দিয়ে আমি নিজের আবার বোট বানালাম, দিয়ে আবার ফিরে গেলাম। রবিনসন ক্রুসোর গল্প পড়েছো? ঠিক আছে, পড়বে বড় হয়ে, ছোটবেলা পড়া উচিত ছিল। আরে পড়েছো, সে যে আইল্যান্ডে গিয়ে আটকে যায়, তারপর সেখানে কষ্ট করে জীবন যাপন করে, দিয়ে নিজস্ব বোট বানিয়ে আবার ল্যান্ডে ফিরে আসে। তোমরা ইয়ে দেখোনি, নোবিতাতেও তো একটা রবিনসন ক্রুসোর সিনেমা আছে। ডোরেমন দেখোনি? ডোরেমনেও আছে। দেখো না, কার্টুন ফাটুন দেখি না আমরা, বড় মেয়ে। হ্যাঁ, ম্যান ভার্সেস ওয়াইল্ড, ওটা একটু বেশি বড়দের হয়ে গেল, আমি ওটা দেখেছি ছোটবেলা, খুব দেখেছি। তারপরে দেখো বেরি দ্য হ্যাচেট। হ্যাচেট মানে কি? এই ছবিতে কি দেখতে পাচ্ছ, এটা কি বলে? কুঠার। মানে হ্যাচেট মানে কি? কুঠার। এবার ধরো তোমার আমার মধ্যে ঝগড়া চলছে, আমার হাতে একটা বন্দুক দেওয়া আছে, ঠিক? বন্দুক দেওয়া আছে, তার মানে পসিবিলিটি কি যে আমি তোমাকে গুলি করবোই। কেন? রাগ, আমি রেগে আছি, আমার হাতে বন্দুক বা একটা তরোয়াল আছে, তোমাকে অ্যাটাক করার চান্সেস আমার অনেক বেশি। এবার আমি বন্দুকটা রেখে দিলাম, তাহলে কি তোমার আর আমার মধ্যে খুব ঝগড়া হওয়ার চান্স আছে কি? আমি তোমাকে প্রচুর অ্যাটাক করতে পারবো কি? পসিবল না। বেরি দ্য হ্যাচেট মানে হচ্ছে ঝগড়া বিবাদ শেষ করা বা বন্ধুত্ব করা, ঠিক? টু মেক পিস অর এন্ড আ কোয়ারেল। কোয়ারেল মানে কি? ঝগড়া শেষ করা। বোঝা গেছে? তারপরে কি আছে? বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, সেই হেরাফেরি, মেরে কো ऐसा धक धक। দেখো কি আছে, বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক মানে হচ্ছে মেরে কো ऐसा धक धक हो रहा है। সেই ডায়লগটা দেখেছো? এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তোমাদের পরীক্ষা, এই স্কুলে তোমরা সেই ভাইবা দিয়েছো, হ্যাঁ? তো ভাবো ওই ভাইবার যখন লাইনে দাঁড়িয়ে থাকতে, এরপরে তোমার টার্ন আসবে, তখন এটা খুব অ্যাংজাইটি ফিল হতো না? মনে হতো না এবার কি হবে, এবার কি হবে? তখন একটা পেটের মধ্যে গুড়গুড় করছে, কিরকম গাটা গুলিয়ে উঠছে, ওটাকে বলে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক মানে হচ্ছে সেই অ্যাংজাইটি। বা ধরো আজকে তোমাদের আমি পরীক্ষা নেব, পরীক্ষাতে ভালো নাম্বার না পেলে মারবো, ঠিক? তো এবার তোমার মনে তো একটা অ্যাংজাইটি হবে যে এবার তো একটা কেমন কেমন লাগছে। বা ধরো যখন ধরো কোনো জার্নি আমরা দেখবে, যখন বেড়াতে যাই, বাসে ওঠার আগে, ট্রেনে ওঠার আগেও দেখবে একটা কিরকম একটা নার্ভাসনেস ফিল হয়। তোমাদের হয় কিনা জানি না, আমার খুব হয়। সেই নার্ভাসনেসে কি হয়, মনে হয় গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, পেট ব্যথা করছে, এটাকে বলে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। তার মানে কি? টু বি অ্যাংশিয়াস অর নার্ভাস মানে উদ্বেগে থাকা, উদ্বিগ্ন থাকা। বা অ্যাংশিয়াসকে আর কি বলে? চিন্তিত বলে, কিন্তু চিন্তা নয়, এটা হচ্ছে নার্ভাসনেস। নার্ভাসনেসকে বাংলায় কি বলে গো? কি বলে?
হ্যাঁ, অস্থিরতা, হ্যাঁ দ্যাট কুড বি অস্থিরতা। ইটস টু মাচ। ব্যাকুলতা নয়, ব্যাকুলতা তো কষ্ট, এটা যে নার্ভাসনেস। সেই পরীক্ষার আগে ভাইভাতে এবার স্যার আমাকে প্রশ্ন ধরবে, তখন একটা ভেতরে অদ্ভুত রকমের, তারপর মুখ লুকানোর চেষ্টা করছি কোন রকমে যাতে এই যাত্রায় বেঁচে যায়, ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঘাবড়ে যাওয়া। এবং বাটারফ্লাইজ ইন দ্য স্টামাক মেইনলি কখন ইউজ করে জানো? এটা আমি বলা অ্যাভয়েড করছিলাম। যখন প্রেমিক প্রেমিকার দেখা হয় তখন একটা নার্ভাসনেস কাজ করে, করে না? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, নতুন নতুন। হ্যাঁ ওটাই তো বলছি, এটা আমি বলা অ্যাভয়েড করছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বিট অ্যারাউন্ড দ্য বুশ। এবার সে কি মানে, যখন তুমি কোনো পার্টনারের সাথে, রোমান্টিক পার্টনারের সাথে যখন দেখা করতে যাবা, হ্যাঁ তখন কি হয়, একটা নার্ভাসনেস ফিল হয়, তখন ওটাকে বলে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এবার যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা, তখন বলবে আই এম হ্যাভিং বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এবার যদি বুঝতে না পারে বলবে ছি 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 ছি, পড়াশোনা জানে না। তো কি হয়েছে, এইভাবে পড়াশোনাও হয়ে যাবে, প্রেমও হবে। তারপরে দেখো কি আছে, বাই ফেয়ার মিনস অর ফাউল। আর সেম আরেকটা ইডিয়াম আছে, বাই হুক অর বাই ক্রুক। এর মানে কি বলতো, যেন তেন প্রকারে। ওই কথাটা শুনেছো? বা আরো একটা প্রবাদ আছে, সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল টেরা করতে হয়। তার মানে কি, প্রথমে আমি ভালোভাবে কোনো কিছু পাওয়ার চেষ্টা করব, যদি পেলাম তো ভালো, না হলে এবার আমি অসৎ পন্থা অ্যাপ্লাই করব। যেমন ম্যাকবেথ প্রচুর অ্যাম্বিশিয়াস ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল। প্রথমে সে বিভিন্ন লড়াই ফড়াই করলো, তারপর যখন দেখলো কোনো কাজের কাজ হচ্ছে না, তখন কি করলো, তখন হচ্ছে রাজাকে মেরে ফেললো, তাই না? তাই মানে কি, প্রথমে ভালোভাবে চেষ্টা করলো, তারপর খারাপ পন্থা অবলম্বন করলো। এর বাংলা মানে কি, ভালো যেন তেন প্রকারেণ কোনো কিছু পাওয়ার চেষ্টা করা। বোঝা গেছে? আচ্ছা, ফাউল মানে কি? ফেয়ার মানে কি? হ্যাঁ, সঠিকভাবে যেটা হচ্ছে, বা ফর্সাও বোঝানো হয়, ঠিক। ফেয়ার মানে আবার মেলাও হয়। আর ফাউল মানে হচ্ছে অসৎ উপায়, অনৈতিক। ফেয়ার মানে হচ্ছে নৈতিক, আর ফাউল মানে হচ্ছে অনৈতিক। কি লিখবা না, সব জানো? আরেকটা শব্দ লেখো, পরীক্ষায় খুব আসে, ভাইস অ্যান্ড ভার্চু। ভার্চু মানে কি, মহান বা মহৎ। আর ভাইস মানে হচ্ছে সেই আবার এই ফাউলের মতো অনৈতিক। ভাইস অ্যান্ড ভার্চু লিখলে পরীক্ষায় আসে, খুব আসে। আচ্ছা, এই ফাউলটা তো শিখলে, এই ফাউল মানে অনৈতিক। ক্রিকেট বা ফুটবলও দেখবে ফাউল প্লে হয় বা কিছু একটা হয়, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, ফাউল প্লে বলে না? ওই রেড কার্ড দেখানোটাকে কি ফাউল প্লে বলে? বা আমিও ফুটবল শিখে গেছি, যাই হোক। আচ্ছা, এই একটা ফাউল মানে দেখলে এখান থেকে যেন স্পেলিং এররে আরেকটা জিনিস আসে, কি আসে জানো? FOWL। এই ফাউলের মানে জানো? কেউ কারো জানা আছে এই ফাউলের মানে? এই ফাউল মানে হচ্ছে বার্ড। ফাউল মানে হচ্ছে পাখি, FOWL। ফাউল মানে হচ্ছে পাখি। লেখো লেখো, এটা স্পেলিং এররে দেয়। কেন দেয়? কেন দেখো, বানানটা অনেকটা কাছাকাছি। ও, তোমাদেরকে আরেকটা শব্দ তখন আমি মনে করার চেষ্টা করছিলাম, বলতে ভুলে গেলাম। সেই বোস্টফুল পম্পাস পড়াচ্ছিলাম না, বোস্টফুল মানে কি বললাম, গর্ব। আচ্ছা, মেয়েদের ভ্যানিটি ব্যাগ হয়, শুনেছো তো এই টার্মটা, ভ্যানিটি ব্যাগ। সে ভ্যানিটি মানে জানো? ভ্যানিটি মানেও অহংকার। কেন? ওই ব্যাগের মধ্যে প্রসাধনী জিনিস থাকে, যা দিয়ে সাজগোজ করা যায়, যেখান থেকে অহংকারের সৃষ্টি হয়, ওই জন্য মেবি ওটাকে ভ্যানিটি ব্যাগ, আমি জানি না। ঠিক আছে, এই ফাউল মানে হচ্ছে অনৈতিক উপায়, আর এই ফাউল মানে কি বললাম, বার্ড, পাখি। তারপরে কেটে দেখো, বাই ফিটস এন্ড স্টার্টস। এটার গল্প কিছু জানার দরকার নেই। এর মানে হচ্ছে কোনো কিছু ইররেগুলারলি করা। ইররেগুলার মানে কি? রেগুলার মানে কি? প্রতিনিয়ত। ইররেগুলার মানে যা প্রতিনিয়ত করছি না। মানে ধরো আমি 5 মাস এই এসএসসি প্রিপারেশন নিলাম, ছেড়ে দিলাম, দিয়ে অন্য কিছু করছি, তারপর আবার অন্য কিছু করছি, এটাকে বলবো বাই ফিটস এন্ড স্টার্টস। ঠিক আছে, তারপরে হ্যাঁ, এটা লজিক।
কি লজিক দেবো, এটা খুঁজেছি কিন্তু তেমন কিছু পাইনি। এই যে ছবিটা দেখো, 2020-তেও কি করছে, ভায়োলিন বাজাচ্ছে বাজাচ্ছে, 2021-এ কি করছে, ম্যারাথন দৌড়াচ্ছে, আবার 2023-এ গিয়ে ভায়োলিন বাজাচ্ছে। তাহলে কোনো কিছু রেগুলারলি হচ্ছে? রেগুলারলি হচ্ছে না। এর কোনো গল্প আমি খুঁজে পাইনি যেটা বলার মতো। সবকিছু তো গল্প পাওয়া যায় না, ওই জন্যই এই ছবিটাও খুঁজে বের করতে করতে আত্মা আমার একদম কেঁপে গেছে। সব তো গল্প পাওয়া যাবে না। তারপরে কি আছে দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্স। এই সিনটা দেখেছো? হ্যাঁ, এটা কোন সিনেমায় আছে গো জানো? এটা যেটাতে তোমার বাদরটা আছে, ও ফির হেরাফেরিতে আছে। আচ্ছা, বাই ফিটস আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, র্যাপিডলি। ঠিক আছে, এবার কেন ম্যাডাম এই লিপস মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া, বাই লিপস এন্ড বাউন্স মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া। তার মানে কি আমি কোনো কিছু খুব তাড়াতাড়ি করছি, সিঁড়ি ধরো 10টা আছে, উচিত কি তুমি একটা একটা করে সিঁড়ি চাপবা, কিন্তু তোমরা তো বদমাস, তোমরা তিনটা তিনটা করে সিঁড়ি চাপবা। তাহলে ওটা কি করছো, তাড়াহুড়ো করছো, র্যাপিডলি করছো। সমস্ত ইডিয়ামে একটা না একটা অক্ষয় কুমারের মিম পাওয়াই যায়, একদম মিম মেটেরিয়াল সত্যি। এরপরে যে ইডিয়াম গুলো আছে ওখানেও ভালো ভালো মিমস আছে। তাই আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এটা হাসতে হাসতে আমি একটা ভালো ইয়ে বলতে ভুলে গেলাম। এটা লেখো তো, এটা জানো এই লিপ দিয়ে হয়, লিপ অফ ফেথ, এর মানে কেউ জানো? খুব ইম্পর্টেন্ট। I took a leap of faith and joined the job. এর মানে কি? ধরো হ্যাঁ, আমার ব্যবসার কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, বা ধরো কথাই বলছি, তোমাদের এখানে প্রায় আমি 1.5 বছর ধরে পড়াচ্ছি, ঠিক, এখন কিন্তু এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। কিন্তু যখন স্টার্ট করেছিলাম তখন কি আমার এক্সপিরিয়েন্স ছিল? আমার একাডেমিকের এক্সপিরিয়েন্স ছিল, যে একাডেমিক কি করে পড়াতে হয় আমি জানতাম, কিন্তু আমি তো কম্পিটিটিভ পড়াতে জানতাম না। তাহলে তখন তো আমি তো জানি না সেটা প্রফিটেবল হবে কি হবে না, বা আমাকে রাখা হবে কি হবে না, কিন্তু আমি একটা ভরসা করে ঝাঁপ দিয়ে দিলাম, তাই না? বা ধরো যখন কোনো ব্যবসা শুরু করি তখন দেখবে আমরা বলি না যে লেগে পড়, তারপর দেখা যাবে কি হবে। তো লিপ অফ ফেথ মানে হচ্ছে চোখ বন্ধ করে ভরসা করে ঝাঁপ দিয়ে দেওয়া। এই লিপ মানে কি, ঝাঁপ দেওয়া, এক্ষুনি বললাম। আর ফেথ মানে কি, বিশ্বাস করে আমি কোনো কিছুতে ঝাঁপ দিয়ে দিলাম, মানে বিশ্বাসের সাথে কোনো কিছু শুরু করা, যার তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে না। ব্যবসা শুরু করা, নতুন কোনো চাকরি জয়েন করা, যাতে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা খুব ভালো একটা, পরে হয়তো পড়াবো, এখনো জেনে নিলে। রোজ এখানে এত আওয়াজ হয় না, এই মিটিয়ে দিলাম। লিখবো আরেকবার, লিখেছো? লিপ, আচ্ছা, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, এর মানে কি? এর একদম এক্সাক্ট মানে বাল বাল বাজ গায়ে, তার মানে কি কানের পাশ দিয়ে, বাংলা একটা কথা আছে না, কানের পাশ দিয়ে গুলিটা চলে গেল, এর মানে কি একটুর জন্য বেঁচে গেছি, বাংলা এটাই। হ্যাঁ, বাল বাল বাজ গায়ে, ঠিক আছে, চলো, একটুর জন্য বেঁচে যাওয়া। আচ্ছা, কল, আচ্ছা, কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে ডাউট করা, ঠিক আছে। এটার মানে আমি কিছু বোঝাবো না, এটা মুখস্থ করবা। সব গল্প আমি বলতে পারবো না, এটার গল্প আমি এখনো বানিয়ে উঠতে পারিনি, প্রসেসিং এ আছে, বানাতে পারলে চলে আসবে। কল ইন কোয়েশ্চেন মানে ডাউট করা, সন্দেহ করা। আচ্ছা, ডাউটের সিনোনিম বলো তো, এই ডাউটের সিনোনিম বলো। সাসপিশন হবে, হ্যাঁ, সাসপেক্ট হবে, দুটোই হবে। লেখো লেখো। আসছো কেন? আচ্ছা দেখো, কল ইট আ ডে মানে হচ্ছে মুঝে আব ঘর জানা হ্যায়, তার মানে কি আজকের মতো কাজ শেষ, এবার আমি বাড়ি যাব, ঠিক আছে। কল ইট আ ডে মানে কাজ শেষ হয়ে গেছে। ধরো তোমাদেরকে পড়াচ্ছি 12:30, 12:45-এ পড়ানো শেষ হয়ে যাবে, তারপর আমি কি বলবো, উই আর কলিং ইট আ ডে, এর মানে কি আমরা শেষ করলাম, এবার আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ডিসাইড টু স্টপ ডুইং সামথিং মানে কোনো কিছু করা এবার আমরা বন্ধ করছি বা
গিভ আপ ওয়ার্ক অ্যান্ড গো ব্যাক হোম। কাজ শেষ, এবার আমি বাড়ি যাব। ঠিক আছে, 20টাই। এবার আজকে আমরা পড়বো হচ্ছে কটা বাজে, অনেক সময় আছে। ভালো লাগলো আজকে পড়ে? আচ্ছা, ছবি দেখে দেখে পড়লা? হ্যাঁ, এটা তো পিডিএফ এ নেই, এটা নিবা? হ্যাঁ দিব, তাহলে দেব। একটু সময় দিতে হবে। হ্যাঁ, কেন? কারণ এগুলো নতুন হচ্ছে তো, ইট উইল টেক টাইম। দিয়ে দেবো, চাপ নেই। যদি আমি ভুলে যাই না, একটু মনে করাবা। আমার ভুলে যাওয়ার অভ্যেস আছে, মানে এখনই বলবে আমি এখনই ভুলে যাব, এরকম কিছু করার নেই। অনেক কিছু মাথায় রাখতে হয়। আচ্ছা, আমাদের টেন্স শেষ হয়ে গেছে, আজকে ভয়েস টেন্স শিখবো। আগে পিডিএফটা প্রোভাইড করে দিই। আজকে তো আমি ভেবেছিলাম কালকেই দিয়ে দেবো, তারপর আমি ভুলে গেছি। ভুলিনি, আসলে সনাতন দাই দেননি, তো তখন তো আমার হয়নি দেওয়া। এটা প্রিন্ট করিয়ে আনবে ডেফিনেটলি পরের দিন, না হলে এখানে বসিয়ে বসিয়ে আমি কোশ্চেন লেখাবো। ইদার বাড়ি থেকে নোট করে আনবে বা প্রিন্ট করিয়ে আনবে, তাহলে তোমাদেরই সুবিধা। ক্লাসটা না হলে 5 দিন স্ট্রেচ হবে। যদি প্রিন্ট করিয়ে আনো তাহলে কোশ্চেন লিখতে হবে না, কেন ভয়েস চেঞ্জ তো বোঝানোর কিছু না, এগুলো সলভ করার ব্যাপার। তোমাদের গ্রুপের নাম্বার কত গো? 15 না? পাঠালাম, দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছি। দেখবে পিডিএফটা খোলো, পিডিএফটা খোলো, গ্রুপটা খোলো। দেখো ওই কোয়েশ্চেন গুলোর মধ্যেই গ্যাপও দেওয়া আছে, যেখানে তুমি আনসারটা ফিল করতে পারবে। ঠিক, প্রিন্ট করিয়ে নেবে। আজকে একটু শুরু করি। হয়ে গেছে, দেখা হয়েছে। তোমরা গ্রুপে নেই, আমাকে একটু পার্সোনালি মেসেজ করবে, আমি পাঠিয়ে দেব। না, বাড়ি যাবা? হ্যাঁ যাও, এগুলো তো তুমি করেছো। ঠিক, হ্যাঁ যাও। আচ্ছা, ভয়েস চেঞ্জ শিখবো। আচ্ছা শোনো, একটু বেসিক জিনিস বুঝিয়ে নি, তারপর শুরু করছি। আচ্ছা, ভয়েসের মানে জানো? এই ভয়েসের মানে কি গো? হ্যাঁ, বাচ্চো, বাংলায় শিখেছো না? বাচ্চো, আমার বাংলা অমায়িক, আমাকে বলে লাভ নেই, আমি নতুন শুনলাম। ভয়েস মানেই হচ্ছে ভার্ব। কেন? কারণ এখানে ক্রিয়ার ধরনটা চেঞ্জ হয়। দেখো, আমি যদি লিখি আই প্লে ক্রিকেট, লিখলাম। এবার যদি এটাকে ভয়েস চেঞ্জ করে, এখন কোনো কিছু দেখবে না, বন্ধ করো সব, শুধু বোর্ডের দিকে দেখো। আমি লিখলাম আই প্লে ক্রিকেট। কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমি শেখাবো আস্তে আস্তে, এখন আমি বেসিক বলছি। এটাকে যদি ভয়েস চেঞ্জ করে তাহলে কি হবে? এই অবজেক্টের সামনে আসে, তাই না? দিয়ে আমি কি লিখবো? ক্রিকেট, তারপর ইজ বাই মি, তাই তো? এটাই লিখি। আচ্ছা বলো তো, এই ক্রিকেটের কিছু চেঞ্জ হলো? যা আছে তাই। আয়ের অবজেক্টিভ ফর্ম মি হয়, তাই লিখেছি। তার মানে সাবজেক্টেরও কিছু চেঞ্জ হলো না, চেঞ্জ শুধু কি হলো? তাই জন্য ভয়েস চেঞ্জকে বলা হয় ভার্ব। ঠিক আছে, ভয়েস চেঞ্জ না, ভয়েস মানেই হচ্ছে কি ভার্ব। ভার্বটাকে শুধু পরিবর্তন করা হবে। এবার ভয়েস চেঞ্জকে, ভয়েসে 2 রকমের ভয়েস হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যেখানে কর্তা নিজেই কোনো কাজ করছে। যেমন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, এখানে যদি আমি লিখি আই প্লে ক্রিকেট, ক্রিকেটই খেলতে হবে বারবার, ফুটবল খেলা যাবে না। আচ্ছা, আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক, এই প্লেটা কি? এটা ভার্ব, এবং ক্রিকেট কি? অবজেক্ট। আমি বহুবার বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি বস্তু? সাবজেক্ট হচ্ছে সেই ব্যক্তি যে কাজ করছে, যে কাজটা পারফর্ম করা হচ্ছে সেটাকে আমি কি বলছি? ভার্ব। এবং এই কাজটা যে রিসিভ করছে তাকে আমি কি বলছি? অবজেক্ট। অবজেক্ট চিনি কি করে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় তাকে আমরা বলি অবজেক্ট। আই প্লে হোয়াট? আই প্লে ক্রিকেট, আনসার পেয়েছি। এবার এটা আমরা কি? এটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। কেন? কারণ এখানে কর্তা নিজেই কোনো কাজ করছে। ঠিক, এটাকে প্যাসিভ করলে কি হবে? ক্রিকেট ইজ প্লেড বাই মি। এবার বলো তো, কর্তা কি নিজে কাজ করছে? কাজ করছে না, সে কি করছে? কাজটাকে রিসিভ করছে, তাই না? তাই জন্য প্যাসিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজেই কাজ করে, এবং প্যাসিভ ভয়েসে কি হয়? কর্তা কাজটাকে রিসিভ করে। ঠিক, এবার এত গল্প কি জেনে লাভ আছে? জেনে লাভ নেই। কেন? আমরা তো একাডেমিক পড়ছি না, আমরা পরীক্ষায় কোয়েশ্চেন সলভ করবো।
তাই আমরা বেশি ডিটেলসে যাব না। আরেকটা জিনিস শুধু বুঝিয়ে নি, আই প্লে ক্রিকেট মানে হচ্ছে তোমরা বললে ওটা ভয়েস চেঞ্জ করলে, এটা ভয়েস চেঞ্জ করে দেখাও তো। আই, তোমরা যেহেতু জানো তাই জন্যই এটা করাচ্ছি, আই গো টু স্কুল, এর ভয়েস চেঞ্জ করো। হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, অবজেক্ট নেই, এই তো পড়াশোনা করছে। এই দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু আমি কি বলেছিলাম, ভার্বের পর যদি ডিরেক্ট কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা অবজেক্ট, কিন্তু এখানে তো প্রিপোজিশন চলে এসেছে, তাহলে এই অবজেক্টটা কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট, ওর নিজস্ব কোনো অবজেক্ট নেই। এবং যদি আরো বিশ্বাস না হয় প্রশ্ন করে দেখো, আই গো হোয়াট, আনসার পাচ্ছ? আই গো হুম, কোনো আনসার পাচ্ছ? যেখানে অবজেক্টই নেই তার ভয়েস চেঞ্জ করব কি করে? এবার অবজেক্ট কেন নেই ম্যাডাম? ভার্ব দুই রকমের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ইনট্রানজিটিভকে বাংলায় বলে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, ঠিক? এবার সকর্মক ক্রিয়া কাকে বলে? যেই ভার্বের নিজস্ব কোনো অবজেক্ট থাকবে তাকে আমরা বলি সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, এবং যেই ভার্বের নিজস্ব কোনো অবজেক্ট থাকবে না তাকে আমরা কি বলি? অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি ভার্ব বলো তো তাহলে? এটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন? এর নিজস্ব কোনো অবজেক্ট নেই। একদম আমরা কি বলেছি কিভাবে চিনতে পারবো? আমরা শুধু দেখবো ভার্বের পর যদি কোনো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আনসার পাই, তাহলে যে অবজেক্ট পেলাম তাহলে সেটাই অবজেক্ট, আর না পেলে অবজেক্ট নেই, ঠিক? তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কখনো ভয়েস চেঞ্জ হবে না। যদি বলি দ্য ডগ barked loudly, বলো তো এর ভয়েস চেঞ্জ হবে? এই দেখো না, দেখো ডগ কি, এটা কি, এটা কি বলো তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলছি অ্যাডভার্ব। দ্য ডগ বার্কড হোয়াট, আনসার আছে। দ্য ডগ বার্কড হুম, আনসার আছে। তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ। কোনোদিনের ভয়েস চেঞ্জ হবে কেন? অবজেক্টের নাম, কিভাবে ভয়েস চেঞ্জ করব? কাকে সামনে নিয়ে আসবো? ঠিক? যদি এখন মাথায় না ঢোকে আস্তে আস্তে ঢুকে যাবে। এবার প্রথমে আমরা বেসিক টেন্সের ভয়েস চেঞ্জ গুলোকে করব, আস্তে আস্তে কঠিন গুলোতে যাব, ঠিক আছে? এবার টেন্সের স্ট্রাকচার মনে আছে? যদি মনে থাকে তাহলে খুবই সহজ। আচ্ছা, এটা শুরু করার আগে আরো কয়েকটা কথা বলে নি। হ্যাঁ, এটা তো ভয়েস চেঞ্জ শিখবো সবসময়, কিন্তু কলব করলে কিন্তু লাস্ট বেঞ্চে লাস্টে দুইজন, আর এই তোমরা দুজন, মাথা দুটো ঠুকে দেবো দুজনের। এবার দেখছি তোমাদেরকে পরের দিন। দাঁড়াও, কি বলছিলাম? ভয়েস চেঞ্জ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে। আরেকটা কিরকম ধরনের প্রশ্ন আসে জানো? এরর কারেকশন। এবার অনেক সময় অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চেনার ব্যাপার থাকে। হ্যাঁ, কিভাবে চিনতে পারবে যে প্যাসিভ ভয়েস কোনটা? সব সময় মাথায় রাখবে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের স্ট্রাকচার কি হবে? বি প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম। এইটা যদি তুমি কোথাও দেখতে পাও তাহলে সেটাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস। কেন? এবার বি এর মধ্যে কি কি হয় ম্যাডাম? এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব, ঠিক আছে? বলছি আস্তে আস্তে বলছি। বি, বিন, আর এই কটাকে আমরা কি বলি? বি ভার্ব বলি, ঠিক? লেখো, এটা নোট করো, বলে দিতে হবে সব। মিটাচ্ছি, এটা এটা নোট করে নাও তো, নাহলে পরে ভুলে যাবা। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই লিস্টটা নোট করে নাও, কেন এটা মনে না থাকলে তো করা সম্ভব নয়। প্রথমে আমরা কি পড়লাম? বি ভার্ব পড়লাম। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের কাজ কি? সেন্টেন্সে মেন ভার্বকে সাপোর্ট করা, টেন্সকে পরিবর্তন করা, এবং এবং সাবজেক্টের অনুযায়ী চেঞ্জ হয়, তাই না? এবার বি ভার্বের মধ্যে কি কি থাকে? কি কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, আর বিং, ঠিক? এই কটা হচ্ছে কি? বি ভার্ব, ঠিক আছে? তারপরে কি? আচ্ছা, এই কালিটা কি লাইট হয়ে যাচ্ছে? একটু ডার্ক কালি দিয়ে লিখবো।
ঠিক আছে, তারপরে দেখো হ্যাভ ভার্ব কি কি হয়? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ঠিক, তারপরে কি শিখবো? তারপরে হয় হচ্ছে ডু ভার্ব। এই ডু ভার্ব কেন কাজে লাগে? নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য। কি কি হয়? ডু, ডাজ, ডিড। বা তোমরা তো সব জানো গো, আমার তো কিছুই বলতে হচ্ছে না। ভেরি গুড। ঠিক আছে, আর কি হয়? আর হয় হচ্ছে মডেলস। ঠিক, এদের প্রত্যেকের কাজ কি? এরা হচ্ছে মেইন ভার্বকে সাপোর্ট করে। ঠিক, কি কি হয় গো? আস্তে আস্তে বলো, আমার হাত এটা মুখের স্পিডে চলবে না। শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড বলবা না? কুড, মে, মাইট, মাস্ট। ঠিক, এটা হচ্ছে বি ভার্বের লিস্ট। বি ভার্ব নয়, এটা হচ্ছে হেল্পিং ভার্বের লিস্ট। আমি বোঝার সুবিধার্থে সবসময় বি ভার্ব বলি, কারণ ওটা ফ্লোতে চলে আসে। বি ভার্ব শুধুমাত্র এইগুলোই হয়। ঠিক আছে, মাথায় থাকবে। এবার যদি আমরা প্যাসিভ ভয়েস চিনতে হয় তাহলে কিভাবে চিনবো? সব সময় প্যাসিভ ভয়েসে কি থাকবে? বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েসে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মই বসে, আর কিচ্ছু বসে না। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্মকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপল। ঠিক, এই বি এর থার্ড ফর্ম কি জানো? বিন। এই বিনটাকে কি বলে জানো? প্রেজেন্ট পার্টিসিপল। আস্তে আস্তে শিখবো, এখন এত বুঝতে লাগবে না, শুধু টার্মগুলোর সাথে একটু পরিচিতি করাচ্ছি। যখন পরে গিয়ে পড়বো তখন যাতে কোনো কিছুই নতুন না লাগে। এখন শুধু বীজ বপন হচ্ছে, এগুলো আস্তে আস্তে গাছ বেরোবে, তাড়াহুড়ো নেই। এখন আমরা বুঝবো না যে এদের কাজ কি। বিটা কি? বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এই অ্যাম আর আরও জানো কি? ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক, এই ওয়াজ ওয়্যার কি জানো? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ম্যাডাম এই ইসটা কি দোষ করলো? আমি কি ইসটাকে লিখলাম? ইসটা হচ্ছে ভার্বের ফিফথ ফর্ম। জানতে হবে না, জানার দরকার নেই এত কিছু, শুধুমাত্র এমনি, এগুলো কোথাও কাজে লাগবে না। ঠিক আছে, লিখে নিয়েছো, নোট করে নিয়েছো? কি বললাম তাহলে? প্যাসিভ ভয়েস সবসময় কিভাবে চিনবে? সবসময় বি ভার্বের সাথে কি থাকবে? ভার্বের থার্ড ফর্ম থাকবে। ঠিক আছে, বি ভার্ব কি কি হয়? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। চলো, যখন এরর কারেকশন করব তখন ওটা কাজে লাগবে। এবার দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এর আমি যখন ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? অবজেক্ট সামনে এলো, সাবজেক্ট শেষে গেল। ঠিক, এবার বলো তো ভার্বের ফার্স্ট ফর্ম যদি বসে তাহলে বি ভার্বের ফার্স্ট ফর্ম কি পড়লাম? অ্যামিজার। ঠিক, তারপর ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপর বাই। খুব মুখস্থ করতে হবে? কিচ্ছু মুখস্থ করার নেই, তাহলে করে বলো এটা। আই প্লে ফুটবল কি হবে? দাঁড়াও, যাকে বলতে বলবো শুধু সেই বলবা। ফুটবল ইজ, ফুটবল সিঙ্গুলার, তাই জন্য ইজ। এখন কিন্তু কেউ বলবে না যে ম্যাডাম এগুলো কেন বোঝাচ্ছেন না, টেন্সে বহুবার বুঝিয়ে ফেলেছি। যদি বুঝতে না পারো তাহলে জিজ্ঞাসা করবে। প্লেড বাই মি, অ্যাম বসে হচ্ছে আয়ের পাশে, ইজ বসে সিঙ্গুলারের পাশে, আর বসে প্লুরালের পাশে। এটা বলবা এদিক থেকে একদম লাস্ট বেঞ্চের সেকেন্ডে। তোমার নাম কি? সোনালি। বলো সোনালি। মাই মম প্লেজ ভায়োলিন। প্রথমে অবজেক্ট সামনে যাবে। আচ্ছা, আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দাগিয়ে দেবো। এই দেখো, মাই মমটা কি? সাবজেক্ট, এটা কি? ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এবার এখানে স্ট্রাকচার দেওয়া আছে, তুমি আস্তে আস্তে বলো। যার প্রশ্ন শুধু সেই বলবে, আমি ওকে জিজ্ঞাসা করেছি, আর কেউ নয়। অবজেক্ট প্রথমে বসাবো, তাই না? তাহলে এখানে কি আসবে বলো? হ্যাঁ, ভেরি গুড, ভায়োলিন। তারপরে কি বসবে বলো? বি ভার্ব বসবে, তাই তো? এবার ভায়োলিন তো সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য এক্ষুনি কি বললাম? কি বসে? ইজ বসে, তাহলে ইজ বসালাম। তারপর ভার্বের কোন ফর্ম বসবে? থার্ড ফর্ম। প্লে, প্লেড, প্লেড। তাহলে এখানে কি কি বললে?
প্লেড বললে তো ভার্বের থার্ড ফর্ম, ভেরি গুড। প্লেড, তারপর কি বসবে? বাই। তারপর কি বসবে? মাই মম, ভেরি গুড। তারপরেরটা বলবা এদিক থেকে তুমি, রিপোর্টার্স রাইট নিউজ রিপোর্টস, ঠিক? বলো, নিউজ রিপোর্টস আর written by reporters। ভেরি গুড, ঠিক, বোঝা গেছে? কঠিন লাগলো? আরেকটা প্রশ্ন লিখি, এগুলো নোট করছো তো? হ্যাঁ, তো এই উত্তরগুলো নিজেরা লিখতে পারবা? তোমরা তো ট্যালেন্টেড। চলো, আচ্ছা এটা বলো তো, এটা যাকে বলবো আই বেক আ কেক, লাস্ট বেঞ্চে, তোমার নাম কি? বলো, আই বেক আ কেক। বেক মানে কি বলো তো? হ্যাঁ, বেক মানে হচ্ছে সেকা, অ্যাকচুয়ালি সেকা। দেখবে ওভেনের মধ্যে কেক বানানো হয় না, ওটাকে বেক করা বলে। বলো কি হবে? প্রথমে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখিয়ে দেবো, এই যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে, তাহলে বলো এ কেক, তারপর ইজ বেক, বেকড, বেকড, তাহলে কি হবে? বেকড, ঠিক আছে? তারপরে কি হবে? বাই মি। বুঝতে পেরেছো? চেঞ্জ করি, পরের দিন কিন্তু এটা প্রিন্ট করে নিয়ে আসবে। এবার সিম্পল প্রেজেন্টের পর কি আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক? দেখো, সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, তার সাথে অবজেক্ট, এটা টেন্সের স্ট্রাকচার ছিল। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, তার কাছে কি হবে? অবজেক্ট সামনে এলো, ঠিক? বিভাগ তো আসতেই হবে, তাই অ্যামিজারই বসলো। এবার ভার্বের সাথে তো একটা আইএনজি আছে, এ কোথায় যাবে? তাই কি হলো? বিং বসলো, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্ম ছাড়া তো কিচ্ছু বসে না প্যাসিভে, তাই V3, তারপর বাই, তারপর সাবজেক্ট গিয়ে এখানে বসে। বোঝা গেছে? এই স্ট্রাকচার কিন্তু মুখস্থ করবা, যাদের কঠিন লাগছে মুখস্থ করতে হবে। এবার বলো, মেরি ইজ বেকিং আ কেক। সেই আবার একই প্রশ্ন বাচ্চাদের। দাঁড়াও 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 দাঁড়াও, না তোমাকে জিজ্ঞাসা করিনি, তোমাদেরকে কঠিন প্রশ্ন ধরবো, তোমরা সব জানো। মেরি ইজ বেকিং আ কেক, আ কেক ইজ বিং বেকড বাই কি? মেরি। সুন্দর করে বলো না কেন গো, তোমরা জোরে জোরে উত্তর দাও না কেন? জোরে জোরে বলবা। দে আর ওয়াচিং টিভি। তোমার নাম কি? সোমা। বলো, দে আর ওয়াচিং টিভি। আচ্ছা সোমা, তোমার একটা প্রশ্ন করি, টেন্সের প্রশ্ন করবো না, ভয়েস চেঞ্জের প্রশ্ন করবো না। ওয়াচিং এর জায়গায় আমি কেন সিং লিখতে পারবো না? সিং এর মানেও তো সেম। তোমার নাম সোমা কি? তোমাকে কিন্তু সোমা বলে ডাকবো, বিশ্বাস করো। অন্য কারোর উত্তর যদি দাও তাহলে তার নামে তোমাকে ডাকা হবে। বলো, দে, ওর নাম সোমা আজকে থেকে, সরি সরি, মাই মিস্টেক, বলবে না এরপর থেকে। দে আর সিং টিভি, কেন বলতে পারি না? সি মানেও তো দেখা। পড়িয়েছি না, পড়িয়ে প্রশ্ন করছি না। এটা কি ঠিক সেন্টেন্স? আগে এটা বলো। দে আর সিং টিভি, সি মানে তো দেখাই, তাই না? তাহলে এখানে কি কিছু ভুল আছে? আমি এটা জানতে চাচ্ছি শুধু এই সেন্টেন্সের মধ্যে। বলো। হ্যাঁ, সি মানে কি কোনো অ্যাকশন হচ্ছে? হ্যাঁ, সি হচ্ছে ইনফরমেশন দিচ্ছে। এটা স্ট্যাটিক ভার্ব, আর স্ট্যাটিক ভার্বের কখনো কন্টিনিউয়াস হয় না। পড়াশোনা করছো না ম্যাডাম? পড়াশোনা হচ্ছে না, তাই জন্য এখানে লিখেছি ওয়াচিং। ওয়াচিং মানে মন দিয়ে দেখা, সেটা একটা কাজ হলো, ঠিক আছে? বলো সোমা।
আমি সাবজেক্ট দাগিয়ে দিচ্ছি, এটা সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। বলো টিভি ইজ being very good watched, তারপর by them। এটা জানা আছে তো দে থেকে দেম কেন হয়? কেন হয় গো? কেন হয়? আচ্ছা আই থেকে আমরা মি কেন বানাচ্ছি, আই কেন লিখছি না? কেন হয় এটাই তো আমি জানতে চাচ্ছি। কেন হয় কেউ বলতে পারবা? কেন আই থেকে কেন মি বানাচ্ছি? কারণ মনে প্রশ্ন যাচ্ছে না ম্যাডাম দে থেকে কেন আপনি দেম বানাচ্ছেন? ছোটবেলায় প্রশ্ন করনি কখনো টিচারকে? হ্যাঁ, আই মানেও আমি, মি মানেও তো আমি, কেন করছি, কি দরকার জেনে নাও। জানতে তো ক্ষতি নেই, জানতে হবেই। পরে গিয়েও বোঝাচ্ছি, এখনই বোঝাচ্ছি, এটা করে নাও আগে। শি ইজ প্লেইং ক্রিকেট, এইটুকুনি শেষ। বলো এটা দাঁড়াও, নতুন মেয়ে, তোমার নাম কি? কেয়া। বাহ, বলো কেয়া। শি ইজ প্লেইং ক্রিকেট, বলো ক্রিকেট ইজ being played by, কি হবে? she থেকে কি হয়? হার হয়। কেন হয় ম্যাডাম? she কেন লিখতে পারি না? she মানেও তো সে, হার মানেও তো সে, তাহলে হার কেন লিখছি? কেন জানতে চাই? তাহলে জানো, জানতে তো হবেই, এখন না জানলেও ভবিষ্যতে। আজকের জন্য এতটাই ছিল, বসে পড়ো, দাঁড়াতে হবে না। আমি এতটাও নিষ্ঠুর না যে তোমাকে দাঁড় করিয়ে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব। প্রোনাউন কোথায় লেখা দেখতে পাচ্ছ? এই যে পাওয়া গেছে, মুঝে ঘর জানা হ্যাঁ, ঘর नहीं जाना है। এই দেখো লিস্টটা দেখো, এটা প্রোনাউন যখন পড়বো তখন মুখস্থ করতে হবে। সাবজেক্ট আছে, এই অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট কি বুঝে গেছো এতদিনে? সাবজেক্টে দেখো কি কি আছে, আই, উই, ইউ, ইউ। আই হচ্ছে সিঙ্গুলার ফার্স্ট পারসন প্লুরাল কি? উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ হয়, তার প্লুরালও কি হয়? ইউ। থার্ড পারসনে হি, শি, ইট সিঙ্গুলার, দেটা হচ্ছে কি? প্লুরাল। এরা প্রত্যেকটাই কি? সাবজেক্টিভ ফর্ম। তার মানে এরা কোথায় বসতে পারে? শুধু সাবজেক্টের জায়গাতে বসতে পারে। এদের অবজেক্টিভ ফর্ম কি? মি, আস, ইউর কোনো ফর্ম চেঞ্জ হয় না, হিম, হার, ইট, দেম। তাই জন্য আমরা কখনো লিখি না আই নো হি, কোনোদিনও লিখি কি? আমরা কি লিখি? আই নো হিম। কেন লিখি? কারণ আই হচ্ছে সাবজেক্ট, এইটা কি? অবজেক্ট। আর দেখো তো হিমটা অবজেক্টিভ ফর্ম না, আর আইটা কি? কোনোদিন আমরা লিখি হি নোজ আই, কোনোদিনও লিখি? আমরা লিখি হি নোজ মি। কেন? মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। জানলে আজকে কেন আমরা আই থেকে মি বানাচ্ছি, কেন অবজেক্টের জায়গাতে চলে যাচ্ছে। এরা প্রত্যেকেই সাবজেক্টিভ ফর্ম, এরা প্রত্যেকেই কি? অবজেক্টিভ ফর্ম। আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, এরা কখনো অবজেক্টের জায়গায় বসতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ এরা কখনো সাবজেক্টের জায়গায় বসবে না। বীজ বপন করে দিলাম, প্রোনাউন চ্যাপ্টার পড়াবো যখন তখন। হ্যাঁ, এটা এগুলো এগুলো এখন পড়াবো না বাপ, এখন পড়ালে ওগুলো আর মাথায় ঢুকবে। অপেক্ষা করো, সবই তো পড়তে হবে। আজকের মতো এতটাই, বাড়ি নয়, পরীক্ষা দিবা এখন।